আসসালামু আলাইকুম। যে যেখান থেকে যুক্ত হবেন বা যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। সবাইকে আবারও সুস্বাগত করছি আমাদের আরেকটি ভিডিওতে, which is going to be a life changing video. Yes, I repeat the line, which is going to be a life changing video, যেটি আপনার জীবনে একটা জীবন পরিবর্তনকারী একটা ভিডিও হতে যাচ্ছে। আমি বিষয়টা কেন বলছি, আপনারা ইতিমধ্যে স্ক্রিন দেখে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। আমি আজ কথা বলবো হাউ টু মেক লং সেন্টেন্সেস ইন ইংলিশ। সো বেসিক্যালি যেটা হয়, আমরা আমাদের এই যে 10-12 বছর জীবনে শুধুমাত্র আই প্লে ফুটবল, আই ইট রাইস, আই লাভ হার অথবা আই লাভ ইউ, জাস্ট নির্দিষ্ট 3 থেকে 4টা শব্দের মধ্যে আমরা বাক্য লিখে সীমাবদ্ধ। কিন্তু যার ফলে হচ্ছে আপনার লেখার মানটা ভালো হয় না, আপনি ভালো মার্কস পান না। সো যদি আপনার এ নিয়ে থাকে ভয়, করবো আমরা আজকে সেটা জয়। সো ইনশাল্লাহ চলুন শুরু করি অ্যাডভান্স ইংলিশ রাইটিং। আমাদের আজকে থেকে শুরু হচ্ছে অ্যাডভান্স ইংলিশ রাইটিং, এবং প্রথম দিনে আমরা জানবো কিভাবে আপনি আপনার ইংলিশ আপনি কিভাবে একটা বাক্যকে অনেক বড় করে লিখতে পারবেন, লাইক এ পদ্মা সেতুর মতো আপনি বড় করে লিখতে পারবেন। সো উইদাউট ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড টু দিস টপিক। সো ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে কি বেসিক সেন্টেন্স প্যাটার্নটা আসলে কি, যেটা আমি আপনি শিখে আসছি ওইটা হচ্ছে কি। আর তারপর বলে নেই, যারা বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে ইন ডিটেলস জানতে চান, আমার ইউটিউবে ভিডিও আছে, আপনি গেলে পেয়ে যাবেন একদম ইন ডিটেলস, এখানে দেওয়া আছে এক্সাম্পল সহ। ওকে, চলুন দেখি। সো ফার্স্ট অফ অল বেসিক সেন্টেন্স প্যাটার্নটা কেমন, আমরা যেটা আমি আপনি সবাই জানি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়। এটা কেমন হয়? I teach English, I learn English, I play football, I eat rice. সো এই ধরনের বাক্য আমি আপনি সবাই লিখতে জানি, মোটামুটি সবাই পারি। আপনার এটা হচ্ছে একদম বেসিক বেসিক প্যাটার্ন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার চলুন আমরা এটাকে আরেকটু বড় করি। আমরা আরেকটু বড় করব কি দিয়ে? আরেকটু বড় করব অবজেক্ট দিয়ে বড় করব। দেখেন, বেসিকলি অবজেক্ট হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। কি কি? ইনডিরেক্ট অবজেক্ট, বা ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে আপনার ইনডিরেক্ট অবজেক্ট। তারপর যদি এটা একটু বলে নেই, অবজেক্ট আসলে কাকে বলে। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পান সেটা হচ্ছে মূলত ডিরেক্ট, দুঃখিত, অবজেক্ট। এখন দেখেন, যখন আপনি ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, বা এটা ব্যক্তিবাচক অবজেক্ট হয়। তাকে, আমাকে, তাদেরকে ব্যক্তিবাচক অবজেক্ট হয়। আর যখন ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হবে কি বস্তুবাচক অবজেক্ট অথবা ডিরেক্ট অবজেক্ট, আর এটা হবে বস্তু হবে এখানে। আই থিঙ্ক আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে দেখেন, যদি আমরা এটাকে এই যে বেসিক সেন্টেন্স প্যাটার্নকে আমরা যদি আরেকটু ইলাবোরেট করি তাহলে এমন হবে যে সাবজেক্ট ভার্ব ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট। দেখেন, আগে আগে ছিল শুধুমাত্র অবজেক্ট, এখন একটু বৃদ্ধি পেয়েছে কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিরেক্ট অবজেক্ট, দুঃখিত, ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। তাহলে এবার দেখেন, তাহলে এটা কি হতে পারে? আই টিচ হিম ইংলিশ। দেখেন, আমি যদি ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করি, এই যে তাকে পাচ্ছি। কি যদি যদি ভার্বকে আমি কি দিয়ে প্রশ্ন করি, কি শেখাই, ইংলিশ শেখাই, তাহলে আমি এখানে এই উত্তরটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটু বড় বাক্য হচ্ছে এটা। এরপর হচ্ছে যে আই গেভ হার রোজ। আমি দিয়েছিলাম, কাকে দিয়েছিলাম? তাকে। এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কি দিয়েছিলাম? আর রোজ, গোলাপ, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এরপর দেখেন, আই সেন্ট হিম আ লেটার। তাহলে এখানে কি বলছি আমি এখানে? যে পাঠিয়েছিলাম, কাকে পাঠিয়েছিলাম? তাকে। তাকে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কি পাঠিয়েছিলাম? আ লেটার। এটা হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট। তাহলে আমরা এখন এই বেসিক সেন্টেন্স প্যাটার্ন থেকে আমরা অবজেক্টটাকে ইলাবোরেট করে আরেকটু বড় শিখেছি। সেটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব, ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট। মনে রাখবেন, একটা বাক্যে সাধারণত প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট হয়ে থাকে, পরে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট হয়। আই রিপিট দ্য লাইন, একটি বাক্যে সাধারণত প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট হয়, পরে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট হয়। ওকে, এখন আপনি চাইলেই এটাকে রিভার্সও করতে পারেন, অর্থাৎ আপনি চাইলে ডিরেক্ট অবজেক্ট আগে দিতে পারেন, অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট আগে দিতে পারেন, ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্টটা আগে পরে দিতে পারেন। বাট শর্ত হচ্ছে আপনাকে টু বা ফর নিয়ে আসতে হবে, মাঝখানে টু বা ফর নিয়ে আসতে হবে। এটি শুধুমাত্র কখন হবে? যখন হচ্ছে আপনি বস্তুবাচক অবজেক্ট বা আপনি যখন ডিরেক্ট অবজেক্টকে প্রথমে আনবেন তখন আপনাকে এই কাজটা করতে হবে। তাহলে এটা কেমন হয় দেখেন। এখন প্রশ্ন হচ্ছে যে টু কখন হবে, ফর কখন হবে। দেখেন, যখন এই শব্দগুলো থাকবে, টিচ, টেল, গিভ, প্রমিস, লেন্থ, ও, অফার, সেন্ড, শো, যখন এই শব্দগুলো থাকবে আপনি মাঝখানে টু ব্যবহার করবেন। এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আই টোল্ড, দেখেন, আমি আমি বলেছিলাম, প্রথমে হচ্ছে কি বলেছিলাম? আই স্টোরি,
অর্থাৎ এখানে বস্তুবাচক অবজেক্ট আগে আসছে এবং হিম এই যে কাকে বলেছিলাম হিম তাকে বলেছিলাম। তো যেহেতু এখানে ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্টের পরে আসছে আমরা মাঝখানে টু ব্যবহার করেছি। এটা হচ্ছে এখানে রুলস, মানে ব্যক্তিবাচক, দুঃখিত ক্ষমা করবেন, বস্তুবাচক অবজেক্টটা যদি প্রথমে আসে আপনি মাঝখানে টু বা ফর ব্যবহার করতে হবে। এই শব্দগুলোর ক্ষেত্রে টু ব্যবহার করবেন মাঝখানে। তাহলে আই গেভ আ গ্লাস টু হার, এই যে মাঝখানে টু ব্যবহার করা হয়েছে কেন, পরে ইনডিরেক্ট অবজেক্ট আছে। এরপর দেখেন পর কখন ব্যবহার করবেন এই সকল শব্দের ক্ষেত্রে, কিপ, ব্রিং, গেট, ফাইন্ড, বুক, বাই, কুক। এই দেখেন আই ব্রিং ওয়াটার, এই যে ওয়াটার হচ্ছে যে একটা বস্তুবাচক অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট, এবং হচ্ছে যে হিম কাকে, এই যে তাকে ইনডিরেক্ট অবজেক্ট পরে হয়েছে, দ্যাটস হচ্ছে যে মাঝখানে পর ব্যবহার করা হয়েছে এই শব্দগুলোর জন্য। আই বুকড আ রুম ফর দ্যাম, আমি একটা যে রুম বুক করেছি তাদের জন্য। এই যে দেখেন আর রুম কি, আর রুম এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবং হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট পরে হয়েছে, দ্যাটস ওয়াই মাঝখানে হচ্ছে আপনার পর এখানে ব্যবহার করা হয়েছে। সো আই থিঙ্ক আপনারা এই বেসিক বিষয়টা ক্লিয়ার হয়েছেন, টু বা পর কখন হবে এটা জানাটা প্রয়োজন। অনেকে এটা নিয়ে সঠিক ধারণা নেই বা আমি দেখেছি অনেক ভিডিওতে এটা শেয়ার করে না, দ্যাটস আমি এখানে আপনাকে শেয়ার করে দিয়েছি। ওকে, এখন দেখেন আমরা একটা বাক্যকে পুরোপুরি বড় করছি, দেখেন কিভাবে করব। সবাই একটু এটা আমার সাথে বলবেন, এসএবি, সবাই বলেন এসএবি ওডিএম পিটিআর, সবাই আবার বলেন এসএবি ওডিএম পিটিআর। ওকে, লাস্ট বাট নট লিস্ট এসএবি ওডিএম পিটিআর, সবাই একটু এটা ভালো করে চর্চা বা আয়ত্ত করে নেবেন ভালো করে। এখন আমরা যদি এটাকে ব্যাখ্যা করি তাহলে কিভাবে হয় দেখেন, আমরা এই ওডিএমটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। ওকে, ধরেন হচ্ছে যে ও এর দুইজন বউ আছে। ওকে, তাহলে নর্মালি প্রথমেই এস এ বি লিখে ফেলবো, এস এ বি। এরপর আমরা ওটাকে দুইটা ভাগ করতে পারি, ও ওয়ান ও টু। এখন ও ওয়ান ও টু কে আমি একটু পরে এটাকে ব্যাখ্যা করছি, ও ওয়ান ও টু। এরপর যে ডি কে আমরা ডি কেও দুইটা ভাগে ভাগ করতে পারি, ধরেন যে তার দুইটা বউ আছে ডি ওয়ান ডি টু। ওকে ফাইন, আমরা এটা পেয়েছি। এরপর ধরেন এম এরও দুইটা বউ আছে এম ওয়ান এম টু, আর মাঝখানে শেষে হচ্ছে পিটিআর। তাহলে এস এ বি পিটিআরটা সেমই আছে, মাঝখানে ও ওয়ান ও টু ডি ওয়ান ডি টু এম ওয়ান এম টু, এটা তো নর্মালি বুঝতে পারছেন, জাস্ট ওয়ান টু দিয়ে মাঝখানগুলো লিখে ফেলবেন। তাহলে এটা কেমন হয় আমি যদি একটু এটা বলি। ওকে, আপনারা হচ্ছে যে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, আমি শেষে একদম আর একটা টেকনিক শেয়ার করব, আপনি যাতে ছন্দ আকারে মনে রাখতে পারেন। সো জাস্ট কিপ ওয়াচিং। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, এস এ বি ও ওয়ান ও টু ডি ওয়ান ডি টু এম ওয়ান এম টু পিটিআর। ওকে, আমি এখন চোখ বন্ধ করে বলছি, আপনারা চোখ বন্ধ করে বলুন, এস এ বি ও ওয়ান ও টু, এরপর হচ্ছে যে ডি ওয়ান ডি টু এম ওয়ান এম টু পিটিআর। চলুন আপনার এই প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করি। এস এ বি বলতে কি বোঝায়, ও ওয়ান ও টু বলতে কি বোঝায়, ডি ওয়ান ডি টু বলতে কি বোঝায়, এম ওয়ান এম টু বলতে কি বোঝায়, পিটিআর বলতে কি বোঝায়। সো আলটিমেটলি আমরা এই প্রসেসটা ফলো করে একটা বাক্য লিখবো, এই সিকোয়েন্সটা, আই রিপিট দ্য লাইন, আমরা এই সিকোয়েন্সটা মাথায় রেখে, এই ধারাবাহিকতা মাথায় রেখে একটা বাক্য আমরা বড় করে লিখবো ইনশাআল্লাহ। তো ফার্স্ট অফ অল দেখেন, এস ফর সাবজেক্ট। এখন সাবজেক্ট মানে কি, কাজটি কে করে, মানে কাজটি যে ব্যক্তি করে উনি হচ্ছে সাবজেক্ট, নরমালি এটা জানি। আর এখানে এফ এ ফর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কি হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে কি কাজটার ক্রম, মানে কাজটা কতবার হচ্ছে, কতবার আপনি কত সময় ধরে আপনার কাজটা করছেন, লাইক অলওয়েজ, সামটাইমস, ফ্রিকুয়েন্টলি, নর্মালি, এরপর জেনারেলি, এভরিডে, অর্থাৎ কাজটা আপনি কতবার এবং কত সময় করছেন, এটা হচ্ছে এখানে মূল ওয়ার্ড। কতবার এবং কত সময় করছেন, এটা হচ্ছে এখানে মূল ওয়ার্ড। এরপর ভার্ব মানে কি, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কিছু হওয়া বা করা বোঝায়, মালিকানা বোঝায়। মনে রাখবেন একটা বাক্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন কি জানেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে ভার্ব। আপনি ভার্ব ছাড়া একটা বাক্য আপনি করতে পারবেন না, তো আপনি ভার্বকে অবশ্যই প্রায়োরিটি বেশি দিতে হবে। এরপর ও ওয়ান মেন অবজেক্ট ওয়ান, আর অবজেক্ট ওয়ান মানে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, যেটা আমরা একটু আগে এসেছি কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পান এবং এটা ব্যক্তিবাচক হয়। এরপর ও টু মিনস ডিরেক্ট অবজেক্ট, মানে অবজেক্ট টু, আর এটা হয় ডিরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পান এবং এটা বস্তুবাচক হয়। এরপর দেখেন কি আছে, ডি ওয়ান, ডি ওয়ান মিনস, ডি মিনস ডাইরেকশন বোঝায়, অর্থাৎ আপনি কাজটা, মানে হয় না যে পশ্চিম দিক হতে উত্তর দিক, ঢাকা হতে নোয়াখালী, এই যে একটা হতে দিক বোঝে আর কি। তো এখানে কিছু ডি ওয়ান মানে ডাইরেকশন ওয়ান, কোথা হতে, যেটা প্রম দিয়ে হয়, ঢাকা হতে, উত্তর দিক হতে, দক্ষিণ দিক হতে। এবার ডি টু মিনিট, ডি টু মিনস ডাইরেকশন টু, মানে কোন দিকে, ঢাকা হতে নোয়াখালী,
গাজীপুর হতে ঢাকা, বা পশ্চিম দিক হতে উত্তর দিক, এই যে যেটা আমরা টু দিয়ে বলবো কোন দিকে আপনি যাচ্ছেন সেটা আমি বাক্য দিয়ে উদাহরণ বুঝিয়ে বুঝিয়ে দেব। এরপর দেখেন কি হচ্ছে এখানে, যে এমন মানে হচ্ছে ম্যানার, মানে আপনি কাজটা কিভাবে করছেন। আপনি কি বাসে যাচ্ছেন, আপনি কি হচ্ছে ওভেনে রান্না করছেন, আপনি কি গুগল মিটে ক্লাস করছেন, কাজটা আপনি কিভাবে করছেন। আরেকটা এম টু মানে হচ্ছে উইথ হোম, আপনি কার সাথে কাজটা করছেন, বন্ধুদের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, বা হচ্ছে যে আপনার গার্লফ্রেন্ডের সাথে, হোয়াট এভার ইউ ক্যান সে। তাহলে এটা হচ্ছে O1 O2 D1 D2 M1 M2। এখন পি মিনস প্লেস, আপনি কাজটা হচ্ছে কোথায় করছেন, বা আমরা এটা হোয়ার দিয়ে যুক্ত করতে পারি, কোথায় করছেন। টি মিনস টাইম, কোন সময়ে করছেন। আর মিনস রিজন, মানে আপনি কি কারণে করছেন। মনে রাখবেন একটা বাক্যের শেষে সাধারণত রিজন ব্যবহার করা হয়। সো আই থিঙ্ক আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। আমি যদি একটু আরেকবার বলি, এস ফর সাবজেক্ট, এ ফর অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সি, মানে কতবার করছেন, কত সময় করছেন, এটা এখানে ব্যাখ্যা করা হলো। এই যে আপনি এই শব্দগুলো আর কি, অনু আর ডগস, আপনি এটাকে সহজে মনে রাখতে পারেন। অনু আর ডগস, ও ফর অকেশনালি, এন ফর নর্মালি, ইউ ফর ইউজুয়ালি, এ ফর অলওয়েজ, আর ফর রেগুলার, ই ফর এভরিডে, ডি ফর ডেলি, ও ফর অফেন, জি ফর জেনারেলি, এস ফর সামটাইমস। মূলত এগুলো হচ্ছে আরো আছে। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হয়। তাহলে A for adverb of frequency আপনি কতবার করছেন, B for verb, O for object 1 এটা হচ্ছে indirect object হয়, O2 হচ্ছে object 2 যেটা হচ্ছে direct object হয়, আর D1 মানে direction, কোথা হতে, কোথা হতে from হবে, এরপর direction to কোন দিকে, টু দিয়ে যেটা বলবেন কোন দিকে যাচ্ছেন। এরপর M1 for manner কিভাবে কাজটা করছেন। এরপর M2 হচ্ছে with whom কার সাথে কাজটা করছেন। এরপর P হচ্ছে place, T হচ্ছে time, আর হচ্ছে reason। তো এটা হচ্ছে আপনি এটা এভাবে মুখস্থ করতে পারেন, এসিবি O1 O2 D1 D2 D2 M1 M2 PTR। ওকে, আমি আপনাকে আরো সহজ করে বলছি, জাস্ট আপনি এই ছন্দটা মনে রাখবেন। সেটা কি, দেখেন এসএবি, সবাই আমার সাথে বলেন, এসএবি কাকে কি, দিক কিভাবে কার সাথে, পিটিআর। এটা আমি একদিন আমার স্যারের কাছ থেকে শিখেছি, সো আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম। সো জাস্ট আপনার ছন্দটা মনে রাখেন, এসএবি কাকে কি, এসএবি কাকে কি, দিক কিভাবে কার সাথে, পিটিআর। সবাই বলি, এসএবি কাকে কি, দিক কিভাবে কার সাথে, পিটিআর। এসএবি কাকে কি, দিক কিভাবে কার সাথে, পিটিআর। তারপর এটা হাততালি দিয়েও একটু মুখস্থ করে ফেলতে পারেন। এসএবি কাকে কি, দিক কিভাবে কার সাথে, পিটিআর। এখানে এসএবি তো বুঝতে পারছেন, এস ফর সাবজেক্ট, এ ফর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, বি ফর ভার্ব। কাকে হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট, ওই ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করব, কি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, বুঝতে পারছো। আর দিক হচ্ছে ওই যে কোন দিক হতে, যেটা আমরা বলছি ডাইরেকশন। কিভাবে মানে হচ্ছে ম্যানার। আর কার সাথে হচ্ছে ওই যে উইথ হোম, যেটা বলেছিলাম। আর পিটিআর মানে প্লেস টাইম রিজন। চলুন আমরা এই ফরম্যাটটা দিয়েই, বা হচ্ছে হোয়াট এভার, এই ফরম্যাট এবং হচ্ছে এই ফরম্যাট কিন্তু একই জিনিস, আমরা এটাকে ছন্দ আকারে নিয়ে আসছি। তাহলে দেখেন আমি এখানে একটা বাক্য লিখেছি। প্রথমেই হচ্ছে যে আমি, সাবজেক্ট এখানে আমি, আচ্ছা এখানে হচ্ছে ভার্ব হচ্ছে এখানে মেক, ধরলাম যে আমি তৈরি করি, তাহলে তৈরি করি হচ্ছে এখানে ভার্ব। তাহলে কে তৈরি করে, আমি তৈরি করি। কতবার তৈরি করি, কত সময় তৈরি করি, অলওয়েজ। তাহলে এখানে আই সাবজেক্ট, অলওয়েজ হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আমি, আই অলওয়েজ মেক, আমি তৈরি করি। এখন হচ্ছে শেষে কাকে তৈরি করি এখানে নাই, কি তৈরি করি আছে এখানে, কি তৈরি করি, ইংলিশ ভিডিও। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এই যে ডিরেক্ট অবজেক্ট এখানে পাচ্ছি। তাহলে কি হচ্ছে, আই অলওয়েজ মেক ইংলিশ ভিডিও। এরপরে কি হবে বলেন তো, যে দিক, মানে কোন দিক হতে কোন দিক। এখন বলেন তো, আমি হচ্ছে যে যদি বলি যে আমি বাড়ি থেকে হচ্ছে যে আমি আমার বাড়ি থেকে ভিডিও তৈরি করি, তাহলে কি হবে, ফ্রম মাই হোম, আমি আমার বাড়ি থেকে ভিডিও তৈরি করি। কিভাবে তৈরি করি, এটা আমি একটা অ্যাপস এর মাধ্যমে করি, ওটার নাম হচ্ছে কি বাই ওবিএস স্টুডিও। আমি এই অ্যাপস এর মাধ্যমে ভিডিও তৈরি করি। তাহলে কি হচ্ছে, আই অলওয়েজ মেক, এই যে আমরা এখানে কি পাচ্ছি, দিকে পাচ্ছি ফ্রম মাই হোম, কিভাবে, বাই বাই ওবিএস স্টুডিও। এখন কার সাথে করি এর উত্তর কিন্তু এখানে নাই, সো যার উত্তর নাই আমরা দিব না নরমালি। এরপর প্লেস, আমি এটা কোথায় করি, অ্যাট হোম, বাড়িতে করি কিন্তু আমি ভিডিওটা। তাহলে কি হচ্ছে, অ্যাট হোম। এরপর দেখেন কখন করি, যে টি ফর টাইম, কখন করি, ধরেন আমি এখন সকালে করছি, তাহলে ইন দ্য মর্নিং, আমি সকালে মূলত ভিডিও তৈরি করি। কেন করি, এই যে শেষে হচ্ছে রিজন, কেন করি, টু টিচ ইংলিশ, ইংলিশ শেখাতে। তাহলে এটা হচ্ছে এখানে ইনফিনিটিভ। তাহলে আমার বাক্যটি কি হচ্ছে, নর্মালি আপনি বলতেন আই মেক ইংলিশ ভিডিও বা আই মেক ভিডিও, কিন্তু আমরা এটাকে জাস্ট এই ফরম্যাটটা ব্যবহার করি, এসএবি কাকে কি, দিক কিভাবে কার সাথে, এই ফরম্যাটটা ব্যবহার করে, বা
এই ফরম্যাট আর এই ফরম্যাট একই কথা। SAB O1 O2 D1 D2 M1 M2 PTR একই কথা। আমরা জাস্ট এই ফরম্যাটটা ব্যবহার করে বাক্যটাকে বড় করে ফেলেছি। I always make English video from my home by OBS Studio at home in the morning to teach English। তাহলে কি হচ্ছে দেখেন, নরমালি আপনি এটাকে লিখতেন আই মেক ভিডিও, আমরা এই তিনটা ওয়ার্ডকে আমরা কয়টা ওয়ার্ড নিয়ে এসেছি দেখেন। তাহলে আমরা এখানে কি করেছি দেখেন, যে আই অলওয়েজ মেক ইংলিশ ভিডিও, আমি সবসময় ইংরেজি ভিডিও তৈরি করি, ফ্রম মাই হোম আমার বাড়ি হতে, বাই বাই ওবিএস স্টুডিও, ওবিএস স্টুডিওর মাধ্যমে, অ্যাট হোম বাড়িতে, ইন দ্য মর্নিং সকালে, টু টিচ ইংলিশ ইংলিশ শেখাতে। দেখেন এই ফরম্যাটটা ব্যবহার করে আপনি ইংলিশ রিডিংও পড়তে পারবেন। মূলত এইভাবে একটা একটা বই, একটা ম্যাগাজিন, একটা ইংলিশ নিউজ পেপার লেখা হয় এই ফরম্যাটটা ফলো করে। সো আপনি যখন ফরম্যাটটা জানবেন আপনার জন্য ইংলিশ রিডিং পড়তে সহজ হবে। সো আই থিঙ্ক সবাই এই বাক্যটা ক্লিয়ার হয়েছে। তাহলে এর অর্থটা কি হচ্ছে, যে আমি সবসময় ইংরেজি ভিডিও তৈরি করি আমার বাড়ি থেকে ওবিএস স্টুডিওর মাধ্যমে বাড়ির মধ্যে সকালবেলা। কেন কেন তৈরি করি? ইংরেজি শেখানোর জন্য। তাহলে কি হচ্ছে, আমি যদি আর সুন্দর করে বলি, আমি ইংরেজি শেখার জন্য, ইংরেজি শেখানোর জন্য ইংরেজি আমার বাড়ি হতে ওবিএস স্টুডিও দিয়ে আমি ইংরেজি ভিডিও তৈরি করি। আপনি এটাই ভাবে বলতে পারেন। চলুন আমরা আরেকটা বাক্য দেখি। আচ্ছা, এটা এখানে যুক্ত করা হয়নি, এটা পরে বলছি। পরে কি আছে দেখি, এটা হ্যাঁ পরে এটা আছে, তাহলে এখানে এটা প্রয়োজন নেই। তো আমরা পরে আরেকটা বাক্য দেখতে পাচ্ছি এখানে, এই বাক্যটা না পরে আছে। তো দেখেন এখানে গো হচ্ছে একটা ভার্ব, আমি যাই। তো এটা হচ্ছে এখানে ভার্ব। আমরা একটু এই ফরম্যাটটা নিয়ে আসি, আমরা এই ফরম্যাটটা দিয়ে বাক্যটা প্র্যাকটিস করব। তাহলে আমি এখানে এই ফরম্যাটটা নিয়ে আসলাম। এসএবি কি দিক, কিভাবে, কার সাথে, পিটিআর। ওকে, দেখেন এখানে নরমালি প্রথমে আমি যাই, যাওয়াটা হচ্ছে এখানে ভার্ব। কে যায়? আমি যাই, তাহলে যাই হচ্ছে সাবজেক্ট। এরপর হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আমি সাধারণত যাই, তো দিলাম আই ইউজুয়ালি গো। এরপর হচ্ছে যে এখানে কাকে যাই আছে, উত্তর নাই, হবে না, ইনডিরেক্ট। কি যাই আছে, উত্তর নাই, হবে না। সো এখানে অবজেক্ট কিন্তু নাই। এরপর দিক, আমি যাই, কোথায় যাই? ঢাকা যাই। এখানে হতে নেই, আপনি হতে চাইলে অ্যাড করতে পারেন, আই গো টু ঢাকা। আই গো টু ঢাকা ফ্রম গাজীপুর, আপনি এটা দিতে পারেন, বাট এটা আরো সুন্দর হয়, আমি ঢাকা যাই, আই গো টু ঢাকা। তাহলে এখানে টু ঢাকা হচ্ছে, এটা কিন্তু প্লেস না, মনে রাখবেন। টু দিয়ে আপনি দিকটা বলছেন, তাহলে আমরা এখানে দিক পাচ্ছি, মানে কোন দিকে যাই। ওই যে আপনার এখানে কি ছিল, যে হোয়াট ক্যান আই সে, মানে ডিরেকশন 1 এবং যে 2 ছিল, 2 নাম্বার এখানে হচ্ছে ডিরেকশন, অর্থাৎ 2 দিয়ে যেতে বলবেন কোন দিকে যান। তাহলে আই গো টু ঢাকা, আমি ঢাকা যাই। এবার কিভাবে যাই? বাই বাস, বাসের মাধ্যমে যাই। এরপর হচ্ছে এই যে কিভাবে পেয়েছি, কার সাথে যাই? উইথ মাই প্যারেন্টস, আমার পিতামাতার সাথে। এরপর এখানে প্লেসটা হচ্ছে যে এই যে আপনার ঢাকাটা হচ্ছে বাংলাদেশের মধ্যে, তাহলে আমরা দিব ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে। এই টিপট টাইম, কখন যাই? এভরি মান্থ, প্রতি মাসে যাই। কেন যাই? টু বাই ক্লথস, কি করতে? জামা জামা কাপড় কিনতে, হচ্ছে যে আমি হচ্ছে যে ঢাকা যাই। তাহলে দেখেন এই বাক্যটা আপনি লিখতেন আই গো টু ঢাকা, এখানেই শেষ। কিন্তু আমরা দেখেন, আমরা সিম্পলি আই গো টু ঢাকা এটাকে কত বড় করে ফেলেছি দেখেন, আই ইউজুয়ালি গো টু ঢাকা বাই বাস উইথ মাই প্যারেন্টস ইন বাংলাদেশ এভরি মান্থ টু বাই ক্লথস। কি বলছে এখানে, যে আমি জামা কাপড় কিনতে বাংলাদেশ, মানে জামা কাপড় কিনতে প্রতি মাসে হচ্ছে যে আমি আমার পিতামাতার সাথে ঢাকা যাই। এটা হচ্ছে আপনার এখানে মূল বাক্য, কিন্তু আপনি লিখতে এটা আই গো টু ঢাকা, এখানেই শেষ। কিন্তু আমরা এটাকে কত বড় করে ফেলেছি, জাস্ট এই ফরম্যাটটাকে মাথা রেখে আমি বাক্যটা করে ফেলেছি। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। শেষ আমি উদাহরণটা দিচ্ছি, দেখেন। এরপর হচ্ছে এখানে দেখেন কি হচ্ছে এখানে, এই যে ভার্ব হচ্ছে, দেখেন একটা বাক্যে প্রথমে ভার্ব খুঁজে বের করবেন। তাহলে বাই, কেনাকাটা করা, কেনাকাটা করি, এটা হচ্ছে ভার্ব। তাহলে কেনাকাটা করে কে? মিলন করে। আচ্ছা, এখানে মিলন হচ্ছে আপনার এখানে সাবজেক্ট। কখন? এই যে এরপর হচ্ছে যে এটা কি সামটাইমস হচ্ছে এখানে কি বলেন তো, নিশ্চয়ই মনে আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে এটা আপনি কাজটা কতবার করছেন, বা কাজের সময়টা, কাজের ক্রমটা আপনি কতবার করছেন, কত সময় করছেন, এই জিনিসটা। ওকে, তাহলে এখন দেখেন এই যে মিলন সামটাইমস, মাঝে মধ্যে, বাইস কেনে, কি কিনে? বই কেনে। ওকে, তাহলে এই যে আমি এখানে কাকে দিয়ে হচ্ছে যে কি কিনে, আমি এখানে প্রথমে বই দিয়েছি। ওকে, এখন দেখেন এই যে আমি প্রথমে এখানে হচ্ছে দিয়েছি কি, ডিরেক্ট অবজেক্ট দিয়েছি। এখন যদি বলি কার জন্য কিনে, বা কাকে কিনে, বা কার জন্য কিনে,
তার জন্য হিম আছে এখানে, তাহলে এই যে এখানে ইনডিরেক্ট কিন্তু পরে আছে, রাইট? এই কারণে আমরা মাঝখানে পর ব্যবহার করেছি, মনে আছে নিশ্চয়ই। ডিরেক্ট অবজেক্ট কে আগে আনলে, ইনডিরেক্ট অবজেক্ট কে পরে নিলে আমরা মাঝখানে কি ব্যবহার করতে পারি? মনে আছে নিশ্চয়ই, আমরা মাঝখানে টু বা ফর ব্যবহার করতে পারি। তো এখানে অর্থভেদে হচ্ছে যে পর ব্যবহার করা যায়, জাস্ট আমরা পর ব্যবহার করেছি। ওকে, আই থিঙ্ক আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এরপর দেখেন, এরপর কি হচ্ছে যে তার জন্য, এরপর দিক। তো কোথা হতে কিনি? ফ্রম নীলক্ষেত। আমি নীলক্ষেত থেকে কিনি। তাহলে আমরা এখানে ডিরেকশন একটা এখানে ডিরেকশন পেয়েছি টু দিয়ে, ওইটা কিন্তু এখানে নাই, অর্থাৎ এখানে হচ্ছে যে ডিরেকশন টু নাই। এরপর কিভাবে কিনি? এইটা এর উত্তরটা এখানে নাই, তো আমরা এটা লিখবো না এখানে, বাই নাই। কার সাথে কিনি? উইথ হিজ ফ্রেন্ডস, অর্থাৎ সে তার সাথে কিনে। মিলন উইথ হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুর সাথে কেনে। এবার হচ্ছে প্লেস। তাহলে এই যে নীলক্ষেতটা কোথায়? ইন ঢাকা। আপনি এটা দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নাই। ইন ঢাকা, ঢাকার মধ্যে। কখন কিনে? এভরি মান্থ। এই যে টাইম, এখানে টাইম হবে সময়টা, এভরি মান্থ, প্রতি মাসে কিনে। কেন কিনে? শেষে রিজন হয় টু অ্যাকোয়ার নলেজ। দেখেন আপনি এখানে টুটা হচ্ছে আপনি পর দিয়েও লিখতে পারেন, টু দিয়েও লিখতে পারেন, আরো অনেকভাবে লিখতে পারেন। আমি ইনফিনিটিভ নিয়ে একটা ভিডিও তৈরি করবো, আপনি যেটা ফলো করলে আপনার লেখার মানটা অ্যাডভান্স হবে। সো যদি আপনারা ইনফিনিটিভ নিয়ে ভিডিও চান আমাকে জানাবেন, আমি কিভাবে আপনি একাধিক ভাবে হচ্ছে যে ইনফিনিটিভ লিখতে পারেন সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করব, আপনারা চাইলে জানাবেন। তাহলে এখানে কি হচ্ছে? প্রথমে হচ্ছে সাবজেক্ট, এরপর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দুঃখিত অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এরপর হচ্ছে যে ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, এরপর দিক আছে এখানে, ফ্রম ডি ওয়ান আছে, অর্থাৎ ডিরেকশন ওয়ান আছে, টু নাই। এরপর কিভাবে সেটা নাই, কার সাথে আছে, উইথ হিজ ফ্রেন্ডস, এরপর পিটিআর। তাহলে এর পুরো বাক্যটা কেমন হয়? মিলন সামটাইমস বাইস বুক ফর হিম ফ্রম নীলক্ষেত, অর্থাৎ যে দিক বোঝাচ্ছে, উইথ হিজ ফ্রেন্ডস ইন ঢাকা এভরি মান্থ, প্রতি মাসে। কেন? টু অ্যাকোয়ার নলেজ। তাহলে কি বলছে এখানে? মিলন জ্ঞান অর্জন করার জন্য ঢাকা থেকে, ঢাকার নীলক্ষেত হতে তার বন্ধুদের সাথে কি আছে, বই কেনে। এটা হচ্ছে মূলত এই বাক্যের অর্থটা, বাংলা অর্থটা। সো দ্যাটস অল অ্যাবাউট ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স টাইম। আই থিঙ্ক আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আপনাদের জন্য একটা ছন্দ এখানে দিয়েছি, এরপর হচ্ছে যে কিভাবে আপনি একটা বাক্য বড় করে লিখবেন সেই প্যাটার্নটা আমি এখানে দিয়েছি, যেটা ফলো করে মূলত বড় বড় লেখাগুলো লেখা হয়ে থাকে। সো আপনি কিভাবে আরো অ্যাডভান্স করবেন, যদি আপনারা সেটা নিয়ে ভিডিও চান আমাকে জানাবেন, আমি বলবো। আপনি জাস্ট এই ফরম্যাটটা ফলো করে আপনি বড় বাক্য তৈরি করতে পারেন, বাট আপনার লেখাকে আরো অ্যাডভান্স করা যায়, আরো স্মার্ট, আরো স্ট্যান্ডার্ড করা যায়। যদি আপনারা এই ধরনের ভিডিও চান আমাকে জানাবেন, আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করবো। So thank you very much for your patience, for your valuable time. I'm more than honored to have your time. See you in the next video. Till then, stay well, stay happy, and spread happiness, and spread this video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.